নিজস্ব রিভলভারের গুলিতে আত্মহত্যা করেছেন মিথিলেশ সান্যাল। ওনার ভাই অখিলেশ ফোন করে ঘটনাটা জানালেন এইমাত্র। ব্যাপারটা যে একটা কেলেঙ্কারিতে পরিণত হবে সেটা আগে থাকতেই আশঙ্কা করেছিলাম। মিথিলেশ সান্যাল ছিলেন এক বহুজাতিক সংস্থার বড় অঙ্কের চাকুরে। বছর 3 আগে চাকুরি থেকে অবসর নিয়ে নানাবিধ বিষয়ে পড়াশোনার আত্মনিয়োগ করেছিলেন। চেতলায় গোবিন্দ আড্ডি লেনের পৈতৃক বাসভবনের 3 তলায় তার একক সংসার। তোলাঝি দুবেলা শুধু তার বাসন মাজা ও রান্নার কাজ করে চলে যায়। ওই বাড়ির 1 তলা ও 2 তলায় সব পরিবারে বাস করেন মিথিলেশ বাবুর 4 অনুজ: অখিলেশ, নিখিলেশ, প্রণবেশ ও অমলেশ। বেশ কিছুদিন ধরে ভাইদের সঙ্গে মিথিলেশ বাবুর বিবাদ চলছিল। বিবাদের কারণ পৈতৃক বাসগৃহটি। ভাইয়েরা পৈতৃক জমি ও বাড়ি বিক্রি করে সেই টাকায় নিজেদের কেনা জমিতে পছন্দ মতো আধুনিক ডিজাইনের বাড়ি বানাতে চান। কিন্তু মিথিলেশবাবু পৈতৃক বাড়ি বিক্রির চিন্তায় গুণাক্ষরে মাথায় আনতে রাজি নন। নতুন ও পুরাতনের এই বিবাদ চিরকালীন যারা বয়স্ক তাদের কাছে অতীত সর্বদাই সুবর্ণময়। সেই জন্য তারা সর্বদাই পুরাতন বস্তু আঁকড়ে ধরে রাখতে চান, আর যারা অল্প বয়স্ক তারা সর্বদাই রঙিন ভবিষ্যতের চিন্তায় মগ্ন হয়ে থাকে। অতীত তাদের কাছে আবর্জনা মাত্র। কিন্তু সেই জন্য মিথিলেশ সান্যাল আত্মহত্যার পথ বেছে নিলেন। তার মতো প্রাজ্ঞ লোকের কাছে এত প্রত্যাশিত নন। যাই হোক, চেতলার গোবিন্দ আড্ডি লেন এখান থেকে দূরে নয়। থানার ওসি রামবাবু আমার পূর্ব পরিচিত, তাই টুকিটাকি কয়েকটা জিনিস গুছিয়ে নিয়ে এই রাতে 10টাতেই আমি চললাম গোবিন্দ আড্ডি লেনের দিকে। আমার জিপ ও রামবাবুর পুলিশ ভ্যান সঙ্গে সান্যালবাবু বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন। বিঘেখানেক জমির মাঝখানে মিথিলেশ সান্যালের পৈতৃক 3তলা বাড়ি। পুরনো ধরনের বাড়ি, যেরকম হয় লম্বা একটেরে বাড়ি। পাশাপাশি বড় বড় ঘর, সামনে পিছনে চওড়া বারান্দা, বারান্দার এক পাশ দিয়েই সিঁড়ি। রামবাবু আমাকে দেখে খুশি হলেন, বললেন, আপনিও এসেছেন দেখছি। বললাম, আমি মিথিলেশ সান্যালের বিশেষ গুণগ্রাহী। এই পরিবারে আমার যথেষ্ট যাতায়াত আছে। অখিলেশবাবু বাড়ির সামনেই দাঁড়িয়েছিলেন। আমাদের নিয়ে সোজা অকুস্থলে হাজির হলেন। সিঁড়ি বেয়ে 3 তলায় উঠে দেখি সামনের বারান্দার মাঝখানে মিথিলেশ সান্যাল চিৎপাত হয়ে পড়ে আছেন। 2টি হাত দুপাশে ছড়ানো, ডান হাতের কাছেই পড়ে আছে একটা কোল্ড রিভলভার। মিথিলেশ বাবুর ঘাটটা একটু কাত করা, দুটো ভুরুর মাঝখানে গুলির ক্ষত থেকে রক্ত গড়িয়ে পড়ে মেঝের অনেকটাই জায়গায় ভিজিয়ে দিয়েছে। ভদ্রলোকের পরনে গেঞ্জি আর পাজামা, এক পায়ে একটা হাওয়াই চটি, অন্য পা খালি। সেই চটির পাটিটা হাতখানে দূরে পড়ে রয়েছে। দৃশ্যটা দেখেই আমি আর রামবাবু চোখাচোখি করলাম। রামবাবু পকেট থেকে ফুল স্কেপ কাগজ, কার্বন পেপার আর পেন্সিলটা বের করে অখিলেশবাবুকে শোধালেন। ব্যাপারটা প্রথমে কে আবিষ্কার করলেন? অখিলেশবাবু বললেন, বলতে গেলে আমরা 4 ভাই একসঙ্গেই করেছি। আমি আর নিখিল খেয়ে দিয়ে ছাদে বেড়াচ্ছিলাম। প্রণব আর অমল নিচেই কোথাও ছিল। হঠাৎ গুলির আওয়াজ শুনে আমরা দুজনেই 3 তলায় নেমে গেলাম। ওরাও 3 তলায় উঠে এলো। এসে দেখি এই ব্যাপার। নিখিল দাদা নাড়ি দেখে বলল, সব শেষ। আর আমি তখন থানায় ফোন করলাম। সায়ন বাবুকেও ফোনে ব্যাপারটা জানালাম। উনি আমাদের পারিবারিক বন্ধু। অখিলেশবাবুর পিছন পিছনে অন্য ভাইয়েরাও 3 তলায় উঠে এসেছিলেন, সঙ্গে কয়েকজন কিশোর কিশোরীও। তারা কেউ অখিলেশের ছেলে, কেউ নিখিলেশের ছেলে। আমি নিখিলেশের মেয়ে টুম্পাকেও ডেকে নিলাম। বললাম, টুম্পা, তুমি গুলির আওয়াজ শুনেছিলে? হ্যাঁ।
টুম্পা ঘাড় কাত করে জানালো, তখন তুমি কি করলে? টুম্পা বলল, ছুটে 3 তলায় চলে এলাম, কারণ আওয়াজটা ওপর থেকেই এলো বলে মনে হলো। তাছাড়া বড় জেঠুরই শুধু রিভলভার আছে। বড় জেঠু এরকমভাবেই পড়েছিলেন। কাছে বাবা, জেঠু, বড় কাকু, ছোট কাকু। গুলির আওয়াজের আগে কোনো রকম চিৎকার চেঁচামেচি শুনেছিলে কি? টুম্পা বলল, না তো। ঘাড় নেড়ে জানালো টুম্পা, ঠিক আছে, তুমি লক্ষ্মী মেয়ে। রামবাবুর দিকে ফিরে বললাম, এবার নাইট্রেট টেস্টটা করে ফেলি। রামবাবু শোধালেন, সলিউশন এনেছেন নাকি? বললাম, হ্যাঁ। যখন শুনলাম ব্যাপারটা রিভলভারের গুলিতে, পকেট থেকে মেটাফিনিলিন ডায়ামিন রে অ্যাসিড মিশ্রিত দ্রবণ বের করে সেটা ফোঁটা ফোঁটা করে মিথিলেশ সান্যালের ডান হাতের তালুতে ফেলতে লাগলাম। কোনো ফল হলো না। দ্রবণ গড়িয়ে গিয়ে শুধু মেঝেতেই পড়ল। রামবাবুর চোখের দিকে তাকালাম। তার চোখে বিধ্বংসী ক্রোধ ক্রমশই স্পষ্ট হয়ে উঠেছে। উঠে এসে বাঁ হাতের তালুতেও সেই দ্রবণ ফেলতে লাগলাম। সে একই ফল হলো। রামবাবু পকেট থেকে রুমাল বের করে আলতো করে নলটা ধরে রিভলভারটা তুলে নিলেন। একজন কনস্টেবল সেটা নিয়ে নিচে চলে গেল। আমি ব্যঙ্গ হেসে বললাম, ওতে কারোর হাতে ছাপ পাবেন না। রামবাবু একইভাবে হেসে বললেন, না, তা তো পাবোই না। তারপর অখিলেশ, নিখিলেশ, প্রণবেশ আর অমলেশের উদ্বিগ্ন মুখে পর্যবেক্ষণ করে গম্ভীর কণ্ঠে বললেন, আপনাদের 4 জনকেই থানায় যেতে হবে। মিথিলেশ সান্যালের হত্যার দায়ে আপনাদেরকে গ্রেপ্তার করা হলো। আমরা দাদাকে খুন করলাম? বিস্ময়বোধক শব্দগুলো একটা আর্তনাদ হয়ে বেরিয়ে এলো প্রণবেশের মুখ থেকে। এবার আমাকে মুখ খুলতে হলো। বললাম, অখিলেশ, নিখিলেশ, প্রণবেশ, অমরেশ সান্যাল, আপনারা নিজেদের যতই বুদ্ধিমান বলে ভাবেন, ততটা বুদ্ধিমান আপনারা নন। কারণ আপনারা বিজ্ঞান জানেন না। অথচ বিজ্ঞান সব জায়গাতে তাদের পায়ের চিহ্ন ফেলে যায়। একটা মানুষ দাঁড়িয়ে রয়েছে, হঠাৎ তার জ্ঞান হারিয়ে গেল, সে গুলি খেয়েই হোক আর যে করেই হোক, তখন কি হবে? যেহেতু মাথার সামনের দিকটা ভারী, সেহেতু মাথাটা তো সামনের দিকে ঝুঁকে পড়বে। আর ভারী মাথাটা সামনের দিকে ঝুঁকে পড়ার দরুন গোটা শরীরটাই তো মুখ থুবড়ে পড়বে। এরকম চিত হয়ে পড়ে থাকা মৃতদেহ দেখেই বুঝছি ব্যাপারটা খুন। আর খুন করে এইভাবেই শুয়ে দেওয়া হয়েছে বোকার মতো। ঘরে অমন বিছানা থাকতে বারান্দায় মেঝেতে এক পায়ে হাওয়ায় চটি পড়ে চিত হয়ে শুয়ে নিশ্চয়ই গুলি চালাননি মিথিলেশ বাবু। একটু দম নিয়ে আবার বলতে শুরু করলাম, তাছাড়া মানুষ যখন রিভলভার থেকে গুলি ছোড়ে, তখন রিভলভারের পোড়া বারুদ তার হাতের তালুতেই লেগে যায়। পোড়া বারুদে থাকে পটাশিয়াম নাইট্রাইট। সেই জন্য হাতেতে মেটাফিনিলিন ড্রাই অ্যামিন বলে অ্যাসিড মিশ্রিত দ্রবণ ঢাললে পটাশিয়াম নাইট্রেটের সঙ্গে রাসায়নিক বিক্রিয়ার ফলে একটা বাদামি রং দেখা যায়। রংটার নাম বিসমার্ক ব্রাউন। কিন্তু পরীক্ষা করে মিথিলেশ সান্যালের ডান হাত বা বাঁ হাত কোনো হাতেই তালুতে বিসমার্ক ব্রাউন পাওয়া গেল না। তার মানে তিনি রিভলভার নিজে চালাননি। শুধু তাই নয়, খুব নিকটে দাঁড়িয়ে যখন তাকে গুলি করা হয়েছিল, তখন তিনি বাধা দিয়ে রিভলভার কাড়ার চেষ্টাও করতে পারেননি। অর্থাৎ তার দুটো হাতেই বন্দি ছিল। আর টুম্পা যখন কোনো চিৎকার চেঁচামেচি শোনেনি, তখন নিশ্চয়ই তার মুখটা বন্ধ ছিল। এর জন্য বোঝা যাচ্ছে খুনের ব্যাপারটা আপনারা 4 জনই প্রত্যক্ষভাবে জড়িত। 2 জন 2 দিক হাত ধরেছিলেন, 3য় জন মুখ চাপা দিয়েছিলেন, আর 4র্থ জন গুলি চালিয়েছিলেন খুব কাছ থেকে।